গুড মর্নিং স্টুডেন্ট, জেএম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অস্থিত পৃথিবী চ্যাপ্টার থেকে ভূমিকম্প পড়াবো। আগের ক্লাসে তোমরা ভূমিকম্প তরঙ্গ ও সিসমোগ্রাফ যন্ত্র সম্পর্কে জেনেছিলে। আজকে তার পরবর্তী অংশ সম্পর্কে জানতে পারবে। আগের ক্লাসের ভিডিওগুলি যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসের ভিডিওর লিংক দেওয়া আছে, তারা দেখে নেবে। তাহলে সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করছি। আজকে প্রথমেই ভূমিকম্পের কারণ সম্পর্কে আলোচনা করব। কোনো প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠ আকস্মিক ও ক্ষণিকের জন্য কেঁপে ওঠাকেই সাধারণত ভূমিকম্প বলা হয়। এই ভূমিকম্প কেন হয় বা কী কারণে হয়? ভূমিকম্পের কারণগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাকৃতিক কারণ আর অন্যটি হলো অপ্রাকৃতিক বা কৃত্রিম কারণ। প্রথমেই আমরা প্রাকৃতিক কারণগুলি দেখে নেব। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে আসে পাত সঞ্চালন। পৃথিবীর বেশিরভাগ ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি পাত সীমান্ত বরাবর অবস্থিত। আমরা জানি পাত সীমান্ত তিন প্রকার, যথা অভিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্ত ও নিরপেক্ষ পাত সীমান্ত। অভিসারী পাত সীমান্ত বরাবর যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন তাদের মধ্যে সংঘর্ষের ফলে ভূমিকম্প হয়ে থাকে। প্রতিসারী বা অপসারী পাত সীমান্ত বরাবর দুটি পাত বিপরীত দিকে অগ্রসর হলে প্রসারণজনিত কারণে চাপের সৃষ্টি হয় এবং সেই চাপের দ্বারা ভূমিকম্প হয়। এবং নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর একটি পাত আরেকটি পাতকে অনুভূমিকভাবে অতিক্রমের সময়ে শিলাস্তরের স্খলনের বা ঘর্ষণের দ্বারা সৃষ্ট ট্রান্সফর্ম চ্যুতি বরাবর ভূমিকম্প হয়ে থাকে। এরপর দেখো ভঙ্গিল পর্বতের উত্থান। নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে শিলাস্তরে ভাঁজ পড়ে পর্বতের উচ্চতা বৃদ্ধির সময় চাপ বেড়ে যাওয়ায় ভূমিকম্প হয়ে থাকে। 3 নম্বর, চ্যুতির ফলে। যেমন হিমালয় পার্বত্য অঞ্চল একটি নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল। এর উচ্চতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাই হিমালয় পার্বত্য অঞ্চল একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল। এরপর দেখো চ্যুতির ফলে। অত্যাধিক চাপ ও টানের ফলে শিলাস্তর আয়তনে প্রসারিত হওয়ায় শিলাসমূহের স্থিতিস্থাপকতা বিনষ্ট হয়ে ভূমিকম্প হয়ে থাকে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বসবাস করার বেশ ঝুঁকিপূর্ণ, কারণ সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস শহর দুটো সান আন্দ্রিস চ্যুতি বা সান আন্দ্রিস ফল্ট এর উপরে অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা পাত পাশাপাশি অগ্রসর হচ্ছে, যার ফলে এই অঞ্চলটি নিরপেক্ষ পাত সীমানায় অবস্থিত। এই নিরপেক্ষ পাত সীমানা বরাবর সাধারণত চ্যুতির সৃষ্টি হয়েছে। এই চ্যুতির নাম সান আন্দ্রিস। এই চ্যুতি সংলগ্ন অঞ্চলটা ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায় সময়ে এই অঞ্চলে ভূ আলোড়ন ও ভূমিকম্প ঘটে থাকে। যেমন 1906 সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তাই সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস শহর দুটি মনোরম জলবায়ু হওয়া সত্ত্বেও বসবাস করার পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ। তারপর দেখো বাষ্পরাশির চাপমোচন। ভূ অভ্যন্তরের বাষ্পরাশির চাপমোচনের পরিমাণ বেড়ে গেলে সেই চাপে মাঝে মধ্যে ভূমিকম্প হয়ে থাকে। পরের পয়েন্ট, শিলার চাপ বৃদ্ধি ও মোচন। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূত্বকের শিলাসমূহের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে অপসারিত হলে যে অঞ্চল থেকে অপসারিত হয় সেখানে শিলারাশির চাপ মোচন হয় এবং যেই স্থানে অপসারিত হয় সেখানে শিলারাশির চাপ বৃদ্ধি পায়। ফলে ভূপৃষ্ঠের ওপর শিলারাশির চাপের বৈষম্য দেখা দেয়। এই বৈষম্যজনিত কারণে ভূমিকম্প হয়ে থাকে। এরপর দেখো তাপ বিকিরণ। ভূ অভ্যন্তরে
তাপ বিকিরণ প্রক্রিয়া চলতে থাকায় ভূপৃষ্ঠের শিলাস্তর ও ভূগর্ভের শিলাস্তরের মধ্যে আয়তনের সামঞ্জস্যহীনতার কারণে ভূমিকম্প হয়ে থাকে। এরপর দেখো অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎগমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ও লাভা নিঃসরণের ফলে ভূগর্ভ সংকুচিত হয়ে ভূমিকম্প হয়। ধস ও হিমানি সম্প্রপাত। অত্যাধিক বৃষ্টিপাতের দরুন পার্বত্য অঞ্চলে ভূমিধস ও হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্প হয়ে থাকে। উল্কাপাত। অনেক সময় বৃহদাকার উল্কাপিণ্ডের সঙ্গে ভূপৃষ্ঠের সংঘর্ষ হলে ভূমিকম্প হয়। এরপর দেখো ভূমিকম্পের কৃত্রিম কারণ বা মনুষ্য সৃষ্ট কারণ। প্রথমে দেখো কৃত্রিম জলাধার নির্মাণ। বর্তমানে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যে নদীতে বাঁধ দেওয়া হয়। নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণের ফলে সঞ্চিত জলরাশির প্রচণ্ড চাপে মাঝে মধ্যে ভূমিকম্প হয়ে থাকে। পারমাণবিক বোমা বিস্ফোরণ। বর্তমানে ভূগাঠনিক নিরীক্ষণের কাজে সাফল্য লাভের জন্য বিভিন্ন দেশে পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। ডিনামাইট বিস্ফোরণ। বিভিন্ন খনি অঞ্চলে পাহাড় অঞ্চলে রাস্তাঘাট তৈরির জন্য ডিনামাইট ফাটানো হলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়ে থাকে। এছাড়াও আরও অন্যান্য কারণে ভূমিকম্প হয়ে থাকে, যেমন খনি অঞ্চলে ভূমিধস হলে, কার্স্ট অঞ্চলে গুহার ছাদ ধসে, প্রচণ্ড গতিতে ট্রেন চলাচল করলে রেল লাইনের দুই ধারে অনেক সময় ভূমিকম্প অনুভূত। এবার দেখো বিভিন্ন ভূমিকম্প প্রবণ অঞ্চল। প্রথমে আমরা দেখে নেব ভারতবর্ষের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি। ভারতের প্রবল ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি হল কাশ্মীর, পাঞ্জাব, পশ্চিম ও মধ্য হিমালয়, ভারতের উত্তর পূর্বাঞ্চল, গুজরাতের কচ্ছের রণ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মানচিত্রে দেখো দেখো খয়েরি অংশগুলো, এই খয়েরি অংশগুলো হচ্ছে কি ভারতের সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভারতের মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি হল উত্তর ভারতের লখনউ, গুজরাটের আহমেদাবাদ সহ অধিকাংশ স্থান, মধ্য ভারতের কিছু অংশ, লাক্ষাদ্বীপ, অন্ধ্রপ্রদেশের কিছু অংশ। মানচিত্রে দেখো গোলাপি এবং হলুদ অংশগুলি হচ্ছে মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। ভারতের মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি হল দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর অধিকাংশ স্থান, উড়িষ্যা, পশ্চিম ভারতের জয়পুর, ভোপাল প্রভৃতি হল মৃদু ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার দেখো পৃথিবীর বিভিন্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি। দেখো পৃথিবীর মানচিত্রটা দেখো ভালো করে, এই যে হালকা গোলাপি অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবই ভূমিকম্প প্রবণ অঞ্চল। এগুলো সাধারণত বেশিরভাগই পাঁচ সীমানা বরাবর অবস্থিত এবং এই পাঁচ সীমানাগুলিতে সাধারণত অনেক সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার ফলে এখানে বেশিরভাগ সময় ভূমিকম্প হয়ে থাকে। দেখো এদিকে প্রশান্ত মহাসাগরীয় পাত এবং আমেরিকা পাত সীমান্ত বরাবর, এশিয়া পাত এবং আফ্রিকা পাত সীমানা বরাবর এবং এশিয়া পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা বরাবর পৃথিবীর অধিকাংশ ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি অবস্থিত। পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্ন ভূমিকম্প বলয়ে অবস্থান করলেও সর্বত্র সমান ভূমিকম্প হয় না, কোথাও বেশি আবার কোথাও কম। এর মধ্যে গ্রিস, ইটালি, তুরস্ক, উত্তর ভারত, ইন্দোনেশিয়া, ইউএসএ প্রভৃতি জায়গাগুলি বেশ ভূমিকম্প প্রবণ, যার মধ্যে জাপানে বছরে গড়ে 1500 বার অর্থাৎ প্রতিদিন প্রায় 4 বার ভূমিকম্প হয়, তাই জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। এবার দেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলতে কী বোঝো? এই প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চল খুবই ভূমিকম্প প্রবণ অঞ্চল, কারণ এখানে অসংখ্য আগ্নেয়গিরি আছে, যেগুলো থেকে বেশিরভাগ সময় অগ্ন্যুৎগম হয়ে থাকে। মেঘলা কথার অর্থ কোমর বন্ধনী। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে মালার আকারে দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু করে আন্দিজ ও রকি পর্বতমালা হয়ে আলাস্কার মধ্য দিয়ে কামচাটকা, শাখালিন, জাপান
ও ফিলিপাইন দ্বীপপুঞ্জ হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই লাল অংশগুলো সব এক একটা সক্রিয় আগ্নেয়গিরি। একদম দক্ষিণ আমেরিকার দক্ষিণে হর্ন অঞ্চল থেকে শুরু করে সাধারণত একদম এশিয়া মহাদেশ হয়ে এদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর প্রায় 70% আগ্নেয়গিরি, যার সংখ্যা প্রায় 304টি বলয়াকারে প্রশান্ত মহাসাগরকে ঘিরে অবস্থান করায় একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। কোমরের বেল্ট যেমন চারিদিকে ঘিরে রাখে, ঠিক সেরকম প্রশান্ত মহাসাগরকে চারিদিকে এই আগ্নেয়গিরিগুলি ঘিরে রেখেছে। এখানকার কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া প্রভৃতি। যেহেতু এই আগ্নেয়গিরি থেকে প্রায় সময় অগ্নুদ্গম হয়, আর অগ্নুদ্গম হওয়ার ফলে এই অঞ্চলে সাধারণত ভূমিকম্প হয়ে থাকে, তাই এই অঞ্চলটি এক ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবার দেখো ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হলো ভূ অভ্যন্তরীণ শক্তির আকস্মিক বহিঃপ্রকাশ। এর ফলে একদিকে যেমন পৃথিবীর ভূপ্রকৃতি পরিবর্তন হতে পারে, তেমনি সম্পত্তি ধ্বংস হয়ে বিপর্যয় ঘটতে পারে। ভূমিকম্পের ফলে কখনো কখনো উপকূল অঞ্চলে ভূভাগ নিমজ্জিত হয়ে প্রাকৃতিক বন্দর তৈরি হয়। বহু আন্তঃসাগরীয় এলাকা ভেসে ওঠে, নতুন ভূভাগ তৈরি হয়, যেমন করাচির কাছে জেগে ওঠা কাদার দ্বীপ। এছাড়াও ভূমিকম্পের ফলে কোনো অংশ উপরে উঠে গিয়ে সাধারণত নদীর গতিপথ পরিবর্তন। এছাড়া বিভিন্ন ধরনের ভূমিরূপে পরিবর্তন দেখা দেয়। অনেক সময় ভূমিকম্পের ফলে নদীর বাঁধ ভেঙে গিয়ে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যার সৃষ্টি হয়, যার ফলে বহু সম্পত্তির ক্ষতি হয়, এমনকি প্রাণহানিও হয়ে থাকে। এছাড়াও ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা সুনামি হয়ে থাকে। সুনামি হলো একটি জাপানি শব্দ, যেখানে TSU সু কথার অর্থ পোতাশ্রয় বা বন্দর, আর নামি NAMI নামি কথার অর্থ তরঙ্গ বা জলোচ্ছ্বাস বা ঢেউ। অর্থাৎ সুনামি কথার অর্থ পোতাশ্রয়ে জলোচ্ছ্বাস। সমুদ্রগর্ভে ভূকম্প, ধস, হিমানি সম্প্রপাতের ফলে সমুদ্রের জলের তলায় বিশাল আকারে সৃষ্ট তরঙ্গ পাতের দিকে এগোলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পেয়ে উচ্চতা বৃদ্ধির ফলে ধ্বংসাত্মক আকারে স্থলভাগে আছড়ে পড়লে তাকে সুনামি বলে। যেমন 2008 সালের 26শে ডিসেম্বর ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 11 দেশে সুনামির ফলে বহু ক্ষয়ক্ষতি ও 3 লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি হয়। এবার দেখো ভূমিকম্পের পূর্বাভাস ও প্রয়োজনীয় পরিকল্পনা। প্রথমে দেখো ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্প হলো একটি আকস্মিক প্রক্রিয়া, তাই সামগ্রিকভাবে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া দুরূহ ব্যাপার। তবে কতগুলি বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, যেমন শিলার বিকার ও শিলার বাঁক। টিলটামিটার যন্ত্রের সাহায্যে শিলার বিকার, উত্থান, বাঁক দ্বারা ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে থাকে। পাতের গতি। ভূত্বকের পাতগুলি কোন দিক থেকে কতটা সরছে ও কী গতিতে সরছে তা দেখে অনেক সময় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে থাকে। শিলার বিকৃতি। ভূকম্পনবিদ্যার সাহায্যে শিলার বিকৃতির ফলে সৃষ্ট শব্দের সাহায্যে অনেক সময় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। প্রাণীর অস্বাভাবিক প্রতিক্রিয়া। ভূমিকম্পের পূর্বে ক্যাটফিশ, মাগুর এই ধরনের কিছু প্রাণী চঞ্চল হয়, পায়রা ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়, সাপ, ইঁদুর প্রভৃতি যে সমস্ত প্রাণী মাটির নিচে গর্তে থাকে সেই সমস্ত প্রাণীগুলি গর্ত থেকে বেরিয়ে আসে। 1891 খ্রিস্টাব্দে জাপানের নোবি শহরের ভূমিকম্পে এইভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছিল। প্রাকৃতিক পরিবর্তন। কুয়োর জল ঘোলাটে হয় ও উষ্ণ প্রস্রবণে হিলিয়াম গ্যাসের প্রাধান্য বৃদ্ধি পায়। কূপের জলের পৃষ্ঠতলের তারতম্য, তাপমাত্রার পরিবর্তন
ইত্যাদি পর্যবেক্ষণ করে অনেক সময় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে থাকে। পরিবেশগত অবস্থা পরীক্ষা করে দেখা গেছে যে কোনো বিধ্বংসী ঝড়ের আগে যেমন আবহাওয়া শান্ত থাকে, তেমনি ভূমিকম্প আসার আগে পরিবেশে এক শান্ত অবস্থা বিরাজ করে। এই সমস্ত বিষয়গুলি যদি আমরা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে অনেক সময় ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে থাকে। এরপর দেখো প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও ব্যবস্থাপনা। ভূমিকম্পের ফলে ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা যে সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি বা যে সমস্ত ব্যবস্থাপনা নিতে পারি, সেগুলি হলো কিছু সতর্কতামূলক ব্যবস্থা ও পরিকল্পনা প্রচুর জীবনহানি আটকাতে পারে। যেমন ভূকম্প প্রতিরোধী নির্মাণ। বাড়ি নির্মাণ করার সময় আমরা যদি ভূকম্প প্রতিরোধী নির্মাণযুক্ত বাড়ি নির্মাণ করে থাকি, তাহলে সেই বাড়িতে ভূমিকম্পের ফলে সেরকম ক্ষয়ক্ষতি হবে না। যেমন জাপানে এরকম বাড়ি নির্মাণ কাজ অনেক আগেই শুরু হয়েছে। বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিতকরণ করতে পারি এবং সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলি যাতে মেরামত করা যায় তার ব্যবস্থা করা। দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা। জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, যেমন জলের বোতল, ফার্স্ট এড বক্স, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস এক জায়গায় গুছিয়ে রাখা। ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যাওয়া। যদি কোনো খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয়, তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার এড়িয়ে চলা। ভূমিকম্পের পরবর্তীকালে বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ করা। আজকে যতটুকু পড়ানো হলো সেখান থেকে যে ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো দেখো। প্রথমে দেখো ভূমিকম্পের কারণগুলি লেখো। পরের কোশ্চেন, সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলস শহর দুটি ভূমিকম্প প্রবণ কেন? নেক্সট, ভূমিকম্পের পূর্বাভাস কীভাবে দেওয়া হয়? ভূমিকম্প হলে কী কী অবস্থা নেওয়া প্রয়োজন? ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলি কী কী? ভূমিকম্পের দেশ কাকে এবং কেন বলে? টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয় ও সুনামি। আজকে তোমাদের অস্থিত পৃথিবী চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। অস্থিত পৃথিবী থেকে যতগুলি ভিডিও আমি দিয়েছি সেইগুলো তোমরা ভালোভাবে দেখবে, আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যতটা সম্ভব সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।